আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভিয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আমরা দেখলাম কিন্তু সংঘাতের এই পর্যায়ে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বেসামরিক স্থাপনার পাশাপাশি স্পেসিফিক্যালি বলে জ্বালানি স্থাপনাগুলো দুই পক্ষই কিন্তু আক্রমণ চালাচ্ছে। সেক্ষেত্রে এই বিষয়টার ব্যাখ্যা কি? রাব্বি, আপনাকে যদি জানাতে চাই যে বিশ্ব জ্বালানির অন্যতম একটি আধার কিন্তু যে উপসাগরীয় দেশগুলো কিংবা যে মধ্যপ্রাচ্যের দেশগুলো, আমরা কিন্তু এর আগেও যেটি দেখছিলাম যে মানে ইরান থেকে যে হামলাগুলো চালানো হচ্ছিল সেগুলোর থেকেও কিন্তু যে আশেপাশের যে আরব দেশগুলো, অন্যান্য আরব দেশগুলোর সেই জ্বালানি স্থাপনাগুলো কিন্তু যে আক্রমণের শিকার হয়েছে। ঠিক একইভাবে আমরা কিন্তু এখনও যেটি দেখতে পাচ্ছি যে ইসরায়েল যে আক্রমণ করছে বা মানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে ইরানের উপর যে আক্রমণ চালাচ্ছে সেখানেও কিন্তু মানে তেল শোধনাগার বা জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালানো হচ্ছে এবং এর একটি যে নেতিবাচক প্রভাব, অর্থাৎ যে বিভিন্ন জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালানো এবং একটি যে অনিশ্চয়তা পড়া, সেটা কিন্তু যে বিশ্বব্যাপী কিন্তু পড়ছে, অর্থাৎ যে বৈশ্বিক জ্বালানিতে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। অন্যদিকে আজকে কিন্তু ইরানের পক্ষ থেকে যেটি দাবি করা হচ্ছে যে 6 মাস যুদ্ধ চালানোর মতন সক্ষমতা রয়েছে দেশটি। আর এই যখন একটি যে অবস্থা, আমরা একটু আগে বলছিলাম যে জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে কিন্তু হামলা চালানো হচ্ছে। আগের দিন কিন্তু কাতারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে ইরান যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে সেক্ষেত্রে উপসাগরীয় যে দেশগুলো রয়েছে তাদের মানে জ্বালানি উত্তোলন করা সেটি হয়তো বা যে একটা পর্যায়ে গিয়ে বন্ধ করে দিতে হতে পারে। আজকে কিন্তু যে কুয়েতের পক্ষ থেকে একটি সতর্কমূলক বার্তা দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে জ্বালানির যে উত্তোলন সেটি হয়তো বা যে কমানো হতে পারে বা কমানোর একটি ঘোষণা দিয়েছে। এবং একইভাবে এই যে এরকম একটি পরিস্থিতি, সেটির কারণে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিশ্ববাজারে কিন্তু যে জ্বালানির দাম বেড়ে গেছে এবং অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি সেটি কিন্তু $90 ছাড়িয়ে গেছে। যেটি ধারণা করা হচ্ছে এরকম চলতে থাকতে হয়তো বা যে $100 ছাড়িয়ে যেতে পারে। তো রাব্বি, এই যখন একটি পরিস্থিতি, সেই জায়গাতে কিন্তু যে দেশেও জ্বালানি পরিস্থিতি বা মানে জ্বালানি নিয়ে মানুষের মধ্যে একটি আতঙ্ক কাজ করছে, যদিও সরকারের পক্ষ থেকে মজুদ পর্যাপ্ত বলে দাবি করা হচ্ছে। ফিলিং স্টেশনগুলোতে কিন্তু তারপরও একটু আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, যদি দেখে নেই দর্শক। আজকেও কিন্তু যে ফিলিং স্টেশনগুলোতে মানুষের যে দীর্ঘ সারি বা গ্রাহকদের দীর্ঘ সারি, আমাদের হাতে প্রতিবেদনটি দেখে নিচ্ছি। জ্বালানি তেল যেন এক সোনার হরিণ, যার জন্য দীর্ঘ যানবাহনের সারি। চালকদের কেউ অপেক্ষায় রাত 3টা থেকে, কেউ আবার সেহরি সেরেছেন গাড়িতেই। জ্বালানি তেলের জন্য অপেক্ষা করা রাজধানীর আসাদ গেটে অবস্থানরত শত শত চালকদের কণ্ঠে উঠে এলো এমন চিত্র। ওনারা আমাদেরকে আশ্বাস দিছে যে গাড়ি চলে গেছে তেল আনার জন্য, আসার পরে আপনারা থাকেন, তেল আবার দিব আমরা। 4 ঘন্টা 5 ঘন্টা ওয়েট করে যদি 2 লিটার তেল নেই, তা আমরা তো মনে করেন বাসা লাগাতে পারবো, যাইতে পারবো না। চালকদের অভিযোগ, তেল থাকা সত্ত্বেও মজুত করেছে পাম্প কর্তৃপক্ষ। মহাখালী রেলগেটের ওই পার থেকে লাইন দিছি, এই 3 ঘন্টায় আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে পর্যন্ত আসছি। অনেকে দেখা যায় টাঙ্কি খালি করে আইসা আবার তেল নিতেছে। রাজধানীর বিজয় সরণির আরেক ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত পরিমাণে তেল দিলেও সন্তুষ্ট নন ভোক্তারা। 1 ঘন্টা থেকে এখানে অপেক্ষা করছি, লাইনে আছি একদম শেষ মাথা থেকে। আস্তে আস্তে খুব এটা আগানোর যে ধরন সেটা আসলে খুব স্লো। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, চাহিদার তুলনায় অতিরিক্ত জ্বালানি নিয়ে মজুত করছেন অনেক গ্রাহক। বাংলাদেশের যে কোনো জিনিস যখন দাম বেড়ে যায় অথবা ক্রাইসিস সৃষ্টি হয়, তখনই সবাই কি করে, ওটাকে কালোবাজারি করার চেষ্টা করে, রিজার্ভ করে অন্যভাবে বিক্রি করার চেষ্টা করে। কালকে রাত্রে পর্যন্ত যা ছিল আমরা একদম সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন আমাদের পাম্পে 10 লিটারও তেল নাই। ঢাকার বাইরেও দেখা গেছে একই ধরনের চিত্র। চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ার অভিযোগ বেশিরভাগ ভোক্তার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, দেখছিলাম প্রতিবেদনটি, মানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শুধু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গাতেই কিন্তু যে মানে মানুষ যে আতঙ্কগ্রস্ত হয়ে বা আতঙ্কিত হয়ে যে বাড়তি তেল কিনছে, তার ফলে কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও মানুষ কিন্তু মনে হচ্ছে আমরা যেভাবে সবসময় বলে যে তার অনিশ্চয়তা ভেবেই কিন্তু এইভাবে অনিশ্চয়তা ভেবে এই যে কাটছে। এবং সেটির ফলে আমরা আমাদের প্রতিবেদনে দেখছিলাম যে বিভিন্ন পেট্রোল পাম্পের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন তারা কিন্তু যে কথাটি বলছেন যে বাড়তি তেল কেনার কারণে মানুষের মধ্যে কিন্তু যেমন একটি আতঙ্ক কাজ করছে, ঠিক একইভাবে পেট্রোল পাম্পগুলোতে যে মজুদ ছিল সেখানে কিন্তু একটি টান পড়েছে। যদিও সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে দেশে জ্বালানি তেলের যে মজুদ রয়েছে সেটি কিন্তু যথেষ্ট পরিমাণ রয়েছে, কিন্তু এই যে মানুষ যে হুমড়ি খেয়ে বাড়তি তেল কিনছে সেটির কারণে আসলে যে পেট্রোল পাম্পগুলো এক ধরনের যে একটি অস্বস্তিকর একটা অবস্থার মধ্যে, এবং কোথাও কোথাও আসলে যে মানে পেট্রোল পাম্পগুলোর যে নিজস্ব যে মজুদগুলো রয়েছে সেটাতে কিন্তু এক ধরনের টান পড়ছে, অর্থাৎ বাজারে একটা
অস্থিতিশীল একটা পরিবেশ কিন্তু যে তৈরি হয়েছে। রাব্বি, তবে আজকে কিন্তু যে মন্ত্রীরাও কথাবার্তা বলেছেন এবং সেখানে কিন্তু যে তারা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন যে এটার ফলে বা পর্যাপ্ত পরিমাণ জ্বালানির মজুত রয়েছে এবং তার ফলে দেশে আসলে যে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়ার কোনো শঙ্কা নেই। যানবাহনে যেমন পড়বে না, ঈদ যাত্রায় পড়বে না, ঠিক একইভাবে দামেও এই ধরনের কোনো নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা নেই। এই সংক্রান্ত আমার একটি প্রতিবেদন রয়েছে, দেখে তারপর ফিরছি আলোচনায়। সপ্তাহখানেক পরই শুরু হচ্ছে ঈদ যাত্রা। যদিও চলমান পরিস্থিতিতে বেঁধে দেওয়া হয়েছে যানবাহনে দৈনিক জ্বালানি তেলের ক্রয়সীমা। রোববার রাজধানীর দিয়াবাড়িতে মেট্রো রেলের ডিপো পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন মন্ত্রী জানালেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকায় ঈদযাত্রায় কোনো প্রভাব পড়বে না। বাসগুলি পর্যাপ্ত ফুয়েল ঈদযাত্রার জন্য যা প্রয়োজন সেটা সরবরাহ করা হবে। অতএব জ্বালানি তেলের সংকট হতে পারে এই আশঙ্কার থেকে ঈদযাত্রা ব্যাহত হওয়া অথবা টিকিটের দাম বেড়ে যাওয়ার এর কোনো সুযোগ নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, রোববার নতুন চালান আসায় দেশে আরও বেড়েছে জ্বালানি তেলের মজুদ। আপাতত আমরা দাম বাড়াচ্ছি না, সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুদ করবেন এটা ঠিক হবে না। তেলের অভাব নাই, কিন্তু রেশনিংটা চালু রাখতে হবে। আমরা জানি না ওই যুদ্ধ কবে বন্ধ হবে। পরিস্থিতি বিবেচনায় এবার আলোকসজ্জা না করে স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা পর্যালোচনা সভা শেষে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের আগে সব পোশাক কারখানার বেতন ভাতা পরিশোধ করতে বলা হয়েছে। গার্মেন্টসে সেরকম সমস্যা থাকে আমরা বলেছি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রবিন, সেক্ষেত্রে জ্বালানি পরিস্থিতির অবস্থা দেখছিলাম এবং সবশেষে আপনার রিপোর্ট দেখছিলাম, সেক্ষেত্রে আসলে কি করছে সরকার? না, সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা যে পর্যাপ্ত মজুত সেটি যেমন ধরে রাখার চেষ্টা করছেন, ঠিক একইভাবে পাইপলাইনে যেই জ্বালানিগুলো আসার কথা রয়েছে সেগুলো দেশে যেন ঠিকঠাক মতন আসে সেটি নিশ্চিত করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং আজকে কিন্তু আমাদের মানে চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মীরা যে আমাদেরকে তথ্যটি জানিয়েছেন সেটি হলো যে চট্টগ্রাম বন্দরে জ্বালানি বহনকারী 8টি জাহাজ সেটি কিন্তু যে চট্টগ্রাম বন্দরে এসেছে এবং সেগুলোতে মানে এলএনজি এবং যে এলপিজি রয়েছে বলে কিন্তু যে জানানো হয়েছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে মজুদ পর্যাপ্ত পরিমাণ রয়েছে, তবে রেশনিং যেটি সেটি অব্যাহত থাকবে। কারণ যেহেতু একটি যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, মানে ইরান যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধ কতদিন চলবে সেটি নিয়ে আসলে যে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে, তো সেই কারণে রেশনিং অব্যাহত থাকার কথাই কিন্তু যে জ্বালানি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে একটি বিষয় সরকারের পক্ষ থেকে যেটি আশ্বস্ত করা হয়েছে সেটি হলো আপাতত বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ছে না, তো সেক্ষেত্রে মানুষ যেন আতঙ্কিত না হন সে আহ্বান জানানো হয়েছে। তবে সবাই যেন পরিমিত জ্বালানি ব্যবহার করেন এবং মানে সাশ্রয়ী হন সে আহ্বানটি কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সাথে আমরা দেখলাম যে বেশি চাপের কারণে যাতে অন্য উদ্ভূত কোনো পরিস্থিতি না ঘটে সেজন্য কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যে ব্যবস্থা সেটি কিন্তু যে জোরদার করা হয়েছে সেই সিদ্ধান্তটি সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। তো সে জায়গায় মানে তেল বিপণন কোম্পানিগুলোর যে প্রধান স্থাপনা অর্থাৎ যে পতনগ্রস্ত যে প্রধান স্থাপনাগুলো রয়েছে এবং অন্যান্য যে বেশ কয়েকটি যে ডিপো রয়েছে, গুরুত্বপূর্ণ যে ডিপো রয়েছে তেল বিপণন কোম্পানিগুলোর, সেখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। এবং যে ফিলিং স্টেশনগুলোতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে মানে বাক বিতণ্ডা কিংবা যে নানান ধরনের যে তর্ক বিতর্ক বা যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো মাঝে মাঝে দেখা যাচ্ছে, তো সেই জায়গায় দেশের সব ফিলিং স্টেশনে যে পুলিশের টহল জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এবং অন্যদিকে যে অবৈধ মজুদ কিংবা মানে প্রয়োজনের তুলনায় বাড়তি দাম নেওয়া, খোলা বাজারে তেল বিক্রি কিংবা যে পাচার ঠেকানোর জন্য মোবাইল কোড মানে বসানোর জন্য কিন্তু যে জেলা প্রশাসকদের সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এরই মধ্যে কিন্তু আমরা এখনও যেটি দেখতে পাচ্ছি যে রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে যে মোবাইল কোড বা ভ্রাম্যমাণ আদালত তারা কিন্তু যে কাজ করছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ রাব্বি।